নিজের সুইটে সোফায় বসেছিল রাহুল, আর তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল সাম্য। একটু দূরে ঘরের কোণার দিকে আর্য দাঁড়িয়ে একবার সাম্য আর একবার রাহুলের দিকে তাকাচ্ছিল। আর্য জানে আজকের পুরো ঘটনায় বাবা হয়তো তাকে বকবে, কিন্তু আর্য মনে মনে একটা কথা ভেবে খুশি হচ্ছিল যে কাকাইয়ের প্ল্যানে অন্তত বাবা আর মা কিছুটা কাছাকাছি এসেছে বলে মনে হচ্ছে। একসময় রাহুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আজ যে কাণ্ডটা তুমি ঘটিয়েছ সেটার কারণ জানতে পারি কি? মানে দাদাভাই, আসলে ধমক দিয়ে রাহুল বলল, আনসার মি প্রপারলি। দেখ দাদাভাই, তুই এত হ্যান্ডসাম, তোর বয়সটা অল্প, তাই আমি ভেবেছিলাম তুই যদি একজন সঙ্গিনী পাস তাহলে তোর জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তাছাড়া আর্যরও তো একটা মায়ের দরকার। ওই অমৃতা দিদিকে আর্য মায়ের মতো মনে করে, তাই আমি সব দিক থেকে ভেবে প্ল্যান করেছিলাম যাতে তোরা দুজন কাছাকাছি আসিস। আর সেটা করতে গিয়ে তুই এমন একটা জঘন্য প্ল্যান করলি, তাই তো? তোর লজ্জা করলো না? তুই জানিস তুই আমাকে কতটা নামিয়ে দিয়েছিস? শুধু কি তাই, আজকে তোর এই প্ল্যানের জন্য আমি জেলেও যেতে পারতাম। অমৃতা ম্যাডাম যদি পুলিশে কমপ্লেন করতেন আমি ওনাকে হ্যারাস করেছি, তাহলে তো পুলিশ স্টেপ নিতই। হ্যারাসমেন্টের অজুহাত দিয়ে অমৃতা আরও অনেক কিছু ঝামেলা পাকাতে পারত। আর এই সব কিছু হতো তোর নির্বুদ্ধিতার জন্য। কাচুমাচু মুখ করে সাম্য বলল, আমি এতটা বুঝতে পারিনি দাদাভাই, তুই আমাকে ক্ষমা করে দে। রাহুল বলল, ক্ষমা প্রশ্নই ওঠে না। এই সমস্ত প্ল্যানটাতে তুই আর্যর মতো একটা ছোট বাচ্চাকে পর্যন্ত ইনভলভ করেছিস। আমি জাস্ট ভাবতে পারছি না। তোর চরম শাস্তি পাওয়া দরকার। আর তোর শাস্তি হলো তুই আগামী 6 মাস পর্যন্ত 1 পয়সাও হাত খরচ পাবি না। না আমি তোকে হাত খরচ দেব, না তুই বাড়ির কারো কাছ থেকে হাত খরচ পাবি। কথাটা শুনে সাম্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কি বলছিস দাদা ভাই, এত কম শাস্তি? ও, এই শাস্তিটা তোর কম মনে হচ্ছে? তাহলে তো তোকে আরেকটু শাস্তি দিতে হয়। না না, আমি সে কথা বলতে চাইনি। আমি বলছিলাম যে এত ছোট অপরাধের জন্য তুই আমায় এত বড় শাস্তি দিস না দাদা ভাই। তুই যদি আমাকে 6 মাস হাত খরচের টাকা না দিস, তাহলে আমি আমার গেম রিচার্জ করব কি করেই বা এন্ট্রি ফি দেব? আমি তো এই 6 মাসে শুকিয়েই মরে যাব রে। চোখে মিছিমিছি জল এনে সাম্য এমন ভাব করলো যেন সাংঘাতিক কিছু দুঃখ পেয়েছে সে। তারপর বলল, ক্ষমা করে দে দাদা ভাই, আমাকে ক্ষমা করে দে। বলতে বলতে নিজের ঘরে চলে গেল। মনে মনে সাম্য শান্তি পেয়ে গেল। এর চেয়ে অনেক বেশি শাস্তি হয়তো রাহুলের দেওয়ার কথা। সাম্য ঘরে চলে যাবার পর রাহুল তাকালো আর্যের দিকে। তারপর হাতের ইশারায় তাকেও তার ঘরে যেতে বলল। আর্য পায়ে পায়ে নিজের ঘরে চলে যেতে রাহুল বারান্দায় এসে ইজি চেয়ারে বসে আকাশের দিকে তাকালো। এই সময়টা তার নিজের সাথে মুখোমুখি হবার সময়। কেন জানি না আজ চোখ বন্ধ করলেই সে অমৃতার সাথে ওই বন্ধ ঘরে হওয়া ঘটনাগুলোরই টুকরো টুকরো ছবি দেখতে পাচ্ছে। জোর করে মনটা ঘোরাতে চেষ্টা করল রাহুল। সে নিজেই বিস্মিত হয়ে যাচ্ছিল তার মনের গতি দেখে। যে রাহুল আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকায়নি, কোনো আকর্ষণও বোধ করেনি, সেই রাহুল আজ মনের কোনো এক কোণে অমৃতার কথাই ভেবে চলেছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে অমৃতা দেখল তার মাথা ভার হয়ে আছে এখনো পর্যন্ত। গতকালের নেশার ওষুধের হ্যাংওভার কাটেনি। আজকে তাকে বর্ধমানের জন্য রওনা হতে হবে। রাহুল রায়চৌধুরীর ঠাকুমার অপারেশন করতে হবে। কোনো রকমে ফ্রেশ হয়ে নিয়ে অমৃতা যখন বেরোবার জন্য তৈরি হচ্ছে, ঠিক তখনই একটা বড় সড়ো মেসেজ ঢুকলো অমৃতার মোবাইলে। রাহুল মেসেজ করেছে তাকে। বর্ধমান নয়, অমৃতাকে যেতে হবে কলকাতায়। কলকাতা রায়চৌধুরীদের লাইফ অ্যান্ড কেয়ার হাসপাতালে রাহুল রায়চৌধুরীর ঠাকুমাকে শিফট করা হয়েছে, কারণ ওই হাসপাতালের ইকুইপমেন্ট অনেক ভালো। রাহুল লিখেছে, কিছুক্ষণের মধ্যেই রিসর্টের নিচ থেকে রাহুলের গাড়ি অমৃতা আর তার মেয়েকে নিয়ে যাবে এয়ারপোর্টে। অমৃতা এলগিন রিসর্টে চেক আউট করে বেরিয়ে এসে রাহুলের গাড়িতে উঠে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ি প্রাইভেট রানওয়েতে একটা ছোট জেটের সামনে এসে দাঁড়ালো।
অমৃতা এই ধরনের ব্যাপার স্যাপার টিভিতেই দেখেছে। সে জানে ভিভিআইপি লোকজনেরা এমন প্রাইভেট জেটে যাতায়াত করে। তার জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম হচ্ছিল। প্লেনে উঠেই যখন সে নিজের সিটে বসল, কানে এলো পরিচিত কণ্ঠস্বর। আচ্ছা, তাহলে এই হলো সেই পুতুল যে মায়ের কথা শোনে না। অমৃতা আর হিয়া দুজনেই চমকে দেখল অঞ্জলি আন্টি এসে দাঁড়িয়েছে তাদের সামনে। অমৃতাকে দেখে অঞ্জলি আন্টি বললেন, রাহুলের কোনো তুলনা হয় না। আজকের যুগে এমন দায়িত্বশীল ছেলে আর দুটো পাওয়া যাবে না। ও যেহেতু জানে যে তুমি আমাদের ভাগ্নি, তাই কলকাতায় যাবার জন্য তোমার সাথে আমাদের একসাথে ব্যবস্থা করেছে। তোমার শশাঙ্ক মামাও এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নন। আমিও ভাবলাম কলকাতার লাইফ অ্যান্ড কেয়ার হসপিটালটা আরও অনেক বেশি ভালো। ওখানে যদি কটা দিনের জন্য উনি অবজারভেশনে থাকেন তাহলে ভালো হয়। তুমিও থাকবে ওখানে, তাই আমিও নিশ্চিন্ত থাকব। হ্যাঁ মামি, ভালোই করেছ। ওরে অমৃতা, তুই যবে থেকে আমার অপারেশন করেছিস তবে থেকে আমি যেন দ্বিগুণ সুস্থ হয়ে গেছি। অমৃতা হেসে ফেলে। হিয়াকে নিয়ে অঞ্জলি মামি আর শশাঙ্ক মামা মেতে উঠলেন। কলকাতা পৌঁছাতে প্রাইভেট জেট বেশিক্ষণ সময় নিল না। রাহুল রায়চৌধুরীর নিজস্ব গাড়ি অপেক্ষা করছে অমৃতাদের জন্য। গাড়িতে উঠে কিছুটা অগ্রসর হবার পর অঞ্জলি মামি বললেন, অমৃতা, তুমি বরং তোমার মামাকে নিয়ে লাইফ কেয়ার হাসপাতালে চলে যাও। আমি হিয়াকে নিয়ে বাড়ি চলে যাই। তুমি ওখানে তোমার মামাকে ভর্তি করে দিলে সেটাই ভালো হবে। সেই ভালো মামি, তুমি হিয়াকে নিয়ে যাও, আমি হাসপাতাল হয়ে বাড়ি যাব। হিয়া আর মামিকে বাড়িতে নামিয়ে দিয়ে গাড়ি লাইফ অ্যান্ড কেয়ার হাসপাতালে পৌঁছালো অমৃতা। কয়েকজন হাসপাতাল স্টাফের সাহায্যে অমৃতা শশাঙ্ক মামাকে সেখানে ভর্তি করানোর ব্যবস্থা করল। শশাঙ্ক মামাকে বিশ্রাম করতে দিয়ে অমৃতা বেরিয়ে এলো। তাকে যত তাড়াতাড়ি সম্ভব রাহুল রায়চৌধুরীর ঠাকুমার অপারেশনটা করতে হবে, কারণ সে খুব ভালো করে জানে এই অপারেশনটা সাকসেসফুলি করতে পারলে তবে সে তার ছেলের হদিশ পাবে। আইসিইউর সামনে অপেক্ষা করছিল রাহুল আর তার পরিবারের লোকেরা। পরিবারের সকলেরই অভিযোগের তীর রাহুলের দিকে। একজন বলল, কি দরকার ছিল রাহুল বর্ধমান থেকে কলকাতায় ঠাকুমাকে নিয়ে আসার? এতখানি জার্নির ফলে ঠাকুমার যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যেত তার দায় কে নিত? এমনিতেও তোমার এই অপয়া ছেলের জন্যই ঠাকুমার আজ এই অবস্থা। যবে থেকে ও আমাদের পরিবারে এসেছে তবে থেকে আমাদের পরিবারের শুধু একের পর এক অমঙ্গল হয়ে চলেছে। প্রথমে ঠাকুমার এমন অবস্থা হলো, ব্যবসায় আমরা লস খেলাম, আর এখন এই হাসপাতালেও পা রেখেছে। আর দেখো ঠাকুমার অবস্থা আরও খারাপের দিকে। আর্য বাবার হাত ধরে চুপচাপ দাঁড়িয়েছিল বাবার পাশে। মনে মনে প্রার্থনা করছিল তার বাবা আর ঠাকুমা মানে তার বড় দিদা যেন একদম সুস্থ হয়ে যায়। আমি যা করেছি ঠাকুমার ভালোর জন্যই করেছি। বর্ধমানের হাসপাতালের থেকে কলকাতার হাসপাতালে ব্যবস্থাপনা অনেক ভালো। এখানে যেসব মেশিনারির সুবিধা পাওয়া যাবে বর্ধমানে সেগুলো পাওয়া যেত না। সেই জন্যই ঠাকুমাকে ডাক্তারদের পরামর্শ মতোই এখানে নিয়ে এসেছি। আর্য এই ধরনের কথা শুনে অভ্যস্ত ছিল, তাই তার যে খুব একটা বেশি কিছু মনে হচ্ছিল তা না। সে চিন্তা করছিল অন্য একটা বিষয় নিয়ে। একটু পরেই তো অমৃতা আসবে অপারেশন করতে। সে যদি রাহুলের সঙ্গে আর্যকে দেখে ফেলে তাহলেই তো বিপদ। সে রাহুলের হাতে টান দিয়ে নরম গলায় বলল, বাবা, ওরা যখন চাইছে না আমি এখানে থাকি, তাহলে আমি বরং চলে যাই। না বাবা, তুমি কোথাও যাবে না। আর্য চোখ ভরা মিনতি নিয়ে বলল, যাই না বাবা, বড় মা সুস্থ হয়ে যাক এটাই আমি চাই। প্লিজ বাবা, আমি চলে যাই। রাহুলের মন ভীষণ খারাপ হয়ে গেল আর্যর এমন কথায়, কিন্তু আর্যর করুণ মিনতি সে ফেলতে পারল না। হসপিটালের একজন স্টাফকে ডেকে সে বলল আর্যকে বাড়ি পৌঁছে দিতে। ঠিক তখনই অমৃতা এগিয়ে এলো আইসিইউর দিকে। আর্য তাড়াতাড়ি হসপিটালের স্টাফকে বলল তাকে কোলে নিতে। হসপিটালের স্টাফ তাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে সে তার ঘাড়ে মুখ গুঁজে দিল। হসপিটালের স্টাফ আর্যকে কোলে নিয়ে চলে গেল অমৃতার পাশ কাটিয়ে। অমৃতা আর্যর মুখ দেখতে পেল না। তাছাড়া অমৃতা ভিতরে ভিতরে বেশ টেন্সড হয়েছিল, তাই জন্য সে অত খেয়ালও করল না। অমৃতা গিয়ে দাঁড়াতেই একজন নার্স ভিতর থেকে ছুটতে ছুটতে এসে অপর একজন ডাক্তারকে বলল,
যা করার তাড়াতাড়ি করতে হবে স্যার। আমাদের হাতে আর এক ফোঁটাও সময় নেই। কন্ডিশন ক্রিটিক্যাল। আমার মনে হচ্ছে আর বেশি সময় নেই হাতে। সত্যিই কি সব শেষ হয়ে যাবে? রাহুলের ঠাকুমাকে কি চিরতরে হারিয়ে ফেলবে রায়চৌধুরী পরিবার? আর্যর মাথা থেকে কি আদৌ মুছবে কলঙ্কের বোঝা? পারবে কি অমৃতা মৃত্যু পথযাত্রীকে আবার ফিরিয়ে আনতে? আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।